বাবা কি করতে হবে? সম্মানিত সুধী এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ, ইমদাদ সিতারা খান বৃত্তি প্রদান অনুষ্ঠান 2010-2011 শুরু হচ্ছে। শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠান ঘোষণায় আমি জাহিদা খাতুন, তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ হুমায়ুন কবির, প্রাক্তন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর স্টিভেন এস গেস্ট, ডাইরেক্টর ঢাকা স্টার কর্পোরেশন, যুক্তরাষ্ট্র। অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর আবু হানা মুস্তফা কামাল, স্পন্দন বি, যুক্তরাষ্ট্র। এবং মঞ্চে আরও থাকবেন ইঞ্জিনিয়ার জনাব শফিউর মশিউর রহমান, স্পন্দন বি, বাংলাদেশ শাখার পরিচালক। ডক্টর আমিনা বেগম, সদস্য ভিত্তি কমিটি। ডক্টর এম শামসুদ্দিন, সদস্য ভিত্তি কমিটি। আমি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পরিচালক স্পন্দন বি, বাংলাদেশ শাখাকে মঞ্চে আসন গ্রহণ করার দ্রুত অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং তার বাংলা অনুবাদ পরিবেশিত হচ্ছে। বাংলা এবং তার বাংলা অনুবাদ পরিবেশিত হচ্ছে। মাল্টিমিডিয়া পরিবেশনা এবং সাউন্ড নিয়ন্ত্রণ করছেন ইঞ্জিনিয়ার জনাব শাকাইতুর রহমান, তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায-যাকারা ওয়াল-উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা আনহু মা'লুহু
তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। যখন সে অধঃপতিত হবে, আমার দায়িত্ব পথ প্রদর্শন করা, আর আমি মালিক ইহকালে ও পরকালে। অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে, যে মিথ্যারোপ করে ও মুখ সম্পদ দান করে এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। সে সত্তরই বিষয়ে স্বাগত বক্তব্য রাখবেন স্পন্দন বীর বাংলাদেশ শাখার পরিচালক ইঞ্জিনিয়ার জনাব মশিউর রহমান। আমি জনাব মশিউর রহমানকে তার বক্তব্য পেশ করার বিনীত অনুরোধ করছি। সভাপতি প্রফেসর ডক্টর সৈয়দ এম হুমায়ুন কবির, সম্মানিত প্রধান অতিথি টেক্সটাইল কর্পোরেশন নর্থ আমেরিকান ডাইরেক্টর প্রফেসর ডক্টর স্টিভেন এস গেস্ট, বিশেষ অতিথি ইউএসবি স্পন্দন বীর প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর আবু হেনা মুস্তফা কামাল, ইমদাদ সিতারা খান স্কলারশিপ অ্যাওয়ার্ড কমিটির মাননীয় সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবৃন্দ, স্কলারশিপ প্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ ও অন্যান্য সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আমি এই মহতী সভায় সাদর আমন্ত্রণ ও স্বাগত জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই সভায় এসে আমাদের বিশেষত বৃত্তিপ্রাপ্তদের উৎসাহিত করেছেন বলে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। মরহুম ইমদাদ খান সাহেবের প্রতিষ্ঠিত আমেরিকার খান ফ্যামিলি ফাউন্ডেশন 2005 সাল থেকে এই প্রকল্প অর্থায়ন করে আসছেন। এই প্রকল্পে পূর্বে বিজ্ঞান ও টেকনোলজি বিভিন্ন বিভাগে মাসিক 1400 টাকার 450টি বৃত্তি দিয়েছিল। এই বৃত্তি পেয়ে এইচএসসি পর্যায়ে 115 জন বর্তমানে উচ্চতর শিক্ষা গ্রহণ করছে। ডিগ্রি পর্যায়ে 90 জন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এবং 30 জন উচ্চ শিক্ষার্থী বিদেশে গেছেন। এই 90 জনের মধ্যে 30 জনই বিদেশে উচ্চ শিক্ষার্থী গেছেন। 60 জন এমবিবিএস ডাক্তার হয়েছেন এবং এদের অনেকেই সরকারি চাকরিতে যোগদান করেছেন। গত বছর থেকে বৃদ্ধি করে বর্তমানে এইচএসসি, বিএসসি অনার্স সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস, এমবিবিএস ছাড়াও কৃষি ও পশুপালন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ডেন্টাল চিকিৎসার ক্ষেত্রেও এই বৃত্তি দেওয়া হচ্ছে। আজকে প্রকাশিত স্মরণিকায় মরহুম ইমদাদ সাহেবের জীবনী দেওয়া হয়েছে। আমি আশা করি তোমরা বৃত্তিপ্রাপ্তরা তার আদর্শ অনুসরণ করে ভবিষ্যতে তোমরাও এই বৃত্তি দান করে দেশের ও জাতির উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এখানে আমি স্পন্দন বি সম্বন্ধে একটু বলবো। স্পন্দন বি ইউএসএ যে বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত, তাদের একটা বাংলাদেশে অফিস আছে এবং এখানে স্পন্দন বি এনজিওগুলোতে রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন এবং এরা শিক্ষার ক্ষেত্রে বৃত্তি দান করে, শিক্ষা এবং ডেভেলপমেন্ট রিলিফ অপারেশনসও করে। এখন এই যে রিলিফ অপারেশনের সময় আমাদের অনেক ভলেন্টিয়ার্স লাগে। তোমরা যারা বৃত্তিপ্রাপ্ত আছে, তোমরা যদি চাও এর ভিতরে এইসব স্পন্দনের কার্যক্রমে ভলেন্টিয়ার হিসেবে যোগ দেবে, তাহলে তোমরা আমাদের এখানে প্রজেক্ট কোঅর্ডিনেটর আছে মিস্টার মোস্তাফিজুর রহমান, তাকে তোমরা চেনো। উনি ভিতরে তার সঙ্গে যোগাযোগ করলে উনি তোমরা যদি রাজি থাকো তোমাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে তোমাদের সম্পৃক্ত করার সুযোগ দেবে। আমি সবার শুভকামনা করে সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমার বক্তব্য একটু শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার জনাব মশিউর রহমান। এবার বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন, চিটাগং বিশ্ববিদ্যালয়। আমি জনাব মোহাম্মদ শামসুদ্দিন তার বক্তব্য পেশ করার বিনীত অনুরোধ করছি। প্রাণবন্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইমদাদ সিতারা খান স্কলারশিপ অ্যাওয়ার্ড কমিটির
মাননীয় সভাপতি প্রফেসর হুমায়ুন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর স্টিভেন এস গেস্ট, বিশেষ অতিথি আমাদের খুবই পরিচিত মুখ ডক্টর আবুহেনা মুস্তফা কামাল, মঞ্চে উপবিষ্ট অ্যাওয়ার্ড কমিটির সম্মানিত সদস্য শ্রদ্ধেয় প্রফেসর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন সদস্য প্রফেসর আমেনা বেগম, আজকের অনুষ্ঠানে উপস্থিত অ্যাওয়ার্ড কমিটির অন্যতম সহসভাপতি, যার ক্লান্ত পরিশ্রমে এই কার্যক্রম অনেকটা গতিশীল এবং সুন্দরভাবে কাজ করছে, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী চৌধুরী এবং অন্য একজন সদস্য, যার পরামর্শ উপস্থিতি আমরা সবাই পাই, আর জনাব সগির আহমদ, তিনি পেশাগতভাবে একজন স্বনামধন্য ব্যাংকার। আমি আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন বৃত্তিপ্রাপ্ত, আমাদের এই অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং এই যে আমাদের দেশে শিক্ষা এবং এই সেবামূলক কাজে যে উদ্যম আমাদের প্রবাসী বন্ধুরা, বিশেষ করে ডক্টর কামাল এবং তার কয়েকজন বন্ধু যে উদ্যোগ গ্রহণ করেছেন, যারা এই জন্য পরিশ্রম করছেন সবার অবসরে, তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়। তারা দেশের বাইরে থেকেও তাদের প্রাণটা পড়ে আছে আমাদের মধ্যে, কীভাবে দেশের উন্নয়নে সহযাত্রী হওয়া যায়, দেশের সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা যায়, তার জন্য তারা অবিরাম পরিশ্রম করছে। এবং শিক্ষাই হচ্ছে, আমরা দীর্ঘদিন সবসময় বলে থাকি, শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমরা যদি আমাদের এই প্রজন্মকে বা আমাদের দেশের আমাদের জাতিকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আজকের যে তথ্য নির্ভর জ্ঞান ভিত্তিক যে শিক্ষার প্রসার, এই পথে এই যাত্রায় যদি আমরা কিছুটা সাহায্য করতে পারি, এই উদ্যোগ নিয়েই তারা দেশের বাইরে থেকে এই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং এখানে আমাদের সঙ্গে তাদের দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে, বিশেষ করে প্রফেসর মোহাম্মদ আলী সাহেব, প্রফেসর হুমায়ুন সাহেব, তাদের মতো প্রজ্ঞাবান, সৎ এবং অত্যন্ত ন্যায়পরায়ণ নিষ্ঠাবান ব্যক্তিবর্গ, যারা অতি সুন্দরভাবে, সুচারুভাবে, নির্মোহভাবে এই কার্যক্রম পরিচালনা করছে। তোমরা যারা স্কলারশিপ পেয়েছ, এবং এখানে আমি কৃতজ্ঞতা জানাই জনাব ইমদাদ খান সাহেবের প্রতি, বিশাল মনের অধিকারী, যার অনুদানে সবাই অত্যন্ত ভাগ্যবান। এবং তোমরা এটা নিশ্চিতভাবে জেনে রাখো যে একেবারে 100 মেধার ভিত্তিতে এই স্কলারশিপ দেওয়া হয়। তোমরা তোমাদের যোগ্যতা, তোমাদের সাধনা, মেধা, মনন, তোমরা যে সাফল্যের যে চাপ রাখছ, তারই ফসল হচ্ছে তোমাদের এই বৃত্তি প্রাপ্তি। এবং আমরা আনন্দিত যে যারা এই বৃত্তি পেয়েছে, আমাদের ইঞ্জিনিয়ার মুশির রহমান সাহেব উচ্চারণ করেছেন, এর মধ্যে অনেকেই সফলভাবে তাদের শিক্ষা জীবন শেষ করতে পেরেছেন।
এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। আমি আবার একই কথা উচ্চারণ করি, যারা এই কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের আশা, তাদের প্রত্যাশা আজকে রাষ্ট্রকে কিছু দেওয়ার জন্য আগামী দিনে চেষ্টা করবে। তোমরা যেন ভুলে না যাও যে তোমরাও ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের যে ব্যক্তি তোমাকে তোমার চলার পথে, তোমার সাফল্যের পথে, তোমার অগ্রযাত্রায় অনেকখানি সহায়তা করেছে। ঠিক তোমরাও যদি আগামীতে এই ধরনের ক্ষুদ্র প্রচেষ্টা হলেও তোমরা চালাও, তাহলে এই ফাউন্ডেশনের যে লক্ষ্য উদ্দেশ্য এবং যারা এর জন্য পরিশ্রম করছেন তারা অনেকটা খুশি হবেন, সুখী, নিজেদেরকে সুখী বোধ করবেন। আমি তোমাদের প্রতি আগামী দিনে আরও মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে দেওয়ার জন্য এবং আজকের দিনে যদি আমরা চেষ্টা করি একটা উন্নত দেশের ছেলেমেয়েরা যেভাবে সুযোগ সুবিধা পায়, আমরাও একটা সুযোগ সুবিধা পাই। আমরা যদি তোমরা যদি ইন্টারনেটে ঢুকো, একজন উন্নত দেশের ছাত্র যে ইনফরমেশন পাচ্ছে, যে তথ্য পাচ্ছে, যে উপাত্ত পাচ্ছে, তোমরাও একইভাবে সেগুলি সংগ্রহ করতে পারো। এবং আমাদের যদি ইচ্ছা থাকে, আমাদের যদি দেশের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য কিছু করার প্রত্যয় থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা এই দেশে পরিবর্তন করতে হবে, পারবো ইনশাল্লাহ। আগামী দিনে একটি সুখী, স্বনির্ভর, শক্তিশালী অর্থনীতি ভিত্তিক বাংলাদেশ কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন। এবার বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর আমিনা বেগম। আমি জনগণ ডক্টর আমিনা বেগম তার বক্তব্য পেশ করার ভিডিও অনুরোধ করছি। সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, আজকের সভায় আমাদের প্রধান অতিথি অধ্যাপক আমাদের বাংলাদেশের স্পন্দনবী বাংলাদেশের পরিচালক জনাব মশিউর রহমান, মঞ্চে উপবিষ্ট অধ্যাপক শামসুদ্দিন, মঞ্চের বাইরে উপবিষ্ট অধ্যাপক মোহাম্মদ আলী, জনাব ডক্টর কামাল উদ্দিন, স্পন্দনবী এবং ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের যিনি মূল পরিচালক, যে ভিত্তিক কাজটা পরিচালনা করছেন, উপস্থিত সুধী মণ্ডলী এবং আজকের সভার যারা মধ্যমণি, এই বৃত্তি প্রাপ্ত ছাত্রীরা সবাই আমার সালাম এবং শুভেচ্ছা নিয়ে বছরের শেষে যারা বৃত্তি পাওয়ার জন্য যাদেরকে যোগ্য বলে বিবেচনা করি তাদেরকে আমরা একটা ছোট অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি দিয়ে থাকি। তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, তোমরা সবাই একটা আবেদনের মাধ্যমে এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছ। মশিউর রহমান সাহেব বলে গিয়েছেন যে গত 5 বছর আগে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছিল তাদের মধ্য থেকে 90 জন অলরেডি তাদের পড়াশোনার পাঠ শেষ করে কার্যক্ষেত্রে প্রবেশ করেছে। তাদের মধ্যে 30 জন আমাদের দেশের বাইরে পড়াশোনা করতে গেছে, 7 জন দেশে ডাক্তার হিসাবে কাজে যোগদান করেছে। আশা করি সবাই তাদের কাজে সফল হবে। যারা বৃত্তির আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের আবেদনপত্র আমরা এই আবেদন বিবেচনা করার যে কমিটিতে ছিলাম আমরা আবেদনপত্রগুলো দেখেছি, পড়েছি এবং খুব সূক্ষ্মভাবে আমরা যাচাই করে এই ফাইনাল সিলেকশনগুলো আমরা করেছি, যেটা একটু আগে অধ্যাপক শামসুদ্দিন সাহেব বলে গেলেন। তোমাদের আবেদনগুলো করতে গিয়ে যেখানে তোমাদের একটা ছিল যে তোমাদেরকে সবাইকে লিখতে হয়েছে যে তোমরা কেন নিজেদেরকে এই বৃত্তি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করতে চাও যে আমরা বিবেচনা করি, সেগুলো পড়তে গিয়ে মাঝে মাঝে চোখে পানি চলে এসছে, উদ্বেলিত হয়েছি, আবার উদ্বুদ্ধ হয়েছি যে তোমরা যে সংগ্রাম করে তোমাদের মধ্যে বেশিরভাগই একেবারে ছোট বয়স থেকে, অল্প বয়স থেকে স্কুলের পড়াশোনা এবং মাধ্যমিক পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তোমরা যে প্রচণ্ড পরিশ্রম এবং কষ্ট স্বীকার করে এখানে এসে পৌঁছেছো, তোমাদের সেই
চেষ্টা এবং পরিশ্রম দেখে আমরা সত্যি সত্যি উদ্বেলিত হয়েছি, কিন্তু আমরা সবাইকে যোগ্য বলে বিবেচিত করতে পারি নাই আমাদের ফান্ডের অভাবের জন্য। কিন্তু আমরা আশা করব যাদেরকে আমরা বিবেচনায় যোগ্য বলে নির্বাচন করতে পারি নাই, তারা যেই সংগ্রাম করে এই পর্যন্ত পৌঁছেছে তারা আরও এগিয়ে যেতে পারবে। এখানে আমি অধ্যাপক শামসুদ্দিনের মতো তোমাদেরকে আমিও যে জিনিসটা একই সুরে বলতে চাই যে তোমরা যারা এখন এই বৃত্তি নিয়ে পড়াশোনা করবে, তোমরা একটা উদ্দেশ্য সামনে নিয়ে সবাই পড়াশোনা করে যাবে এবং ভবিষ্যতে যখন কর্মজীবনে প্রবেশ করবে সবাই এই উদ্দেশ্যটা মাথায় রাখবে যে তোমরা যেভাবে ইমদাদ সিতারা ফাউন্ডেশনের বৃত্তি পেয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছো, তোমরা যদি প্রত্যেকে একজন অন্তত আরেকজন ছাত্রকে কিছুটা সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে যাওয়ার পথে এগিয়ে দিতে পারো, তাহলে মনে করবে যে আমরা যেটা করার চেষ্টা করেছি সেটাকে তোমরা আরেকটু এগিয়ে নিয়ে যেতে পেরেছো এবং তোমাদের পরবর্তী যারা আসবে তারা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাই যেন তোমাদের মূল উদ্দেশ্য থাকে। নিজেদের পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমরা যদি আর্থিকভাবেও সাহায্য করতে না পারো, পড়াশোনার ব্যাপারে সাহায্য করে জীবনের পথে চলার পথে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে উপদেশ দিয়েও যদি তোমরা সাহায্য করতে পারো, মনে করো যেন সেটাও তোমাদের জন্য একটা বিরাট একটা অবদান হবে আমাদের সমাজের প্রতি, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি। তোমরা যখন আজকে আমাদের যে 30 জন ছাত্র বিদেশে পড়াশোনা করতে গিয়েছে, তাদের মধ্যে সবাইও যদি দেশে ফিরে না আসে, অন্তত 10 জনও যদি দেশে ফিরে আসে, তাহলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে তারা তাদের অবদান রাখতে পারবে। একইভাবে তাদের মধ্যে যারা বিদেশে থেকে যাবে তারা আমাদের ডক্টর আবু হেনার মতো আরও যারা আমাদের এই ইমদাদ সিতারা খান ফাউন্ডেশন এবং স্পন্দন দিতে আমাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য সহযোগিতা করছেন, তোমরাও ভবিষ্যতে গিয়ে সেরকম সহযোগিতা করবে এবং যারা এসছো এখন এই সাহায্য যতটুকু সাহায্য আমরা করছি সেটা তোমাদেরকে অনেকটা সাহায্য করবে। তোমরা ভবিষ্যতে তোমাদের নিজেদের যার যতটুকু ক্ষমতা হবে সেই ক্ষমতা দিয়ে তোমরাও যেন তোমাদের পরবর্তী প্রজন্মকে সেইভাবে সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে পারো, যেটা করলে আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে দিয়ে যাওয়ার পথে কিছুটা হলেও প্রত্যেকে নিজের অবদান রাখতে পারবো। আমার মনে হয় আমি আর খুব বেশি বক্তব্য না বাড়িয়ে তোমাদের সবাইকে আবার অভিনন্দন এবং আগামী 4 বছর তোমাদের পড়াশোনার পথে তোমাদেরকে শুভকামনা করে তোমরা যাতে সফলতার সাথে কোনো রকম বাধা বিপত্তিতে না করে এগিয়ে যেতে পারো, সেই শুভকামনা করি আমার বক্তব্য শেষ করছি। ডক্টর আমিনা বেগম এখন বক্তব্য রাখবেন স্পন্দন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডক্টর আবু হেনা মুস্তাফা কামাল। তিনি বৃত্তি প্রদান কমিটি সেক্রেটারি হিসেবেও কাজ করছেন। ডক্টর আবু হেনা মুস্তাফা কামাল, বিশেষ অতিথি ডক্টর আবু হেনা মুস্তাফা কামাল। ধন্যবাদ। আসলে আমরা যারা বাইরে থেকে মানুষ হয়েছে এই সমস্ত প্রোটোকল মেনটেন করি না, ওকে, সেগুলো অলঙ্কার করার কোনো দরকার নেই। মানুষের জন্য কিছু কাজ করতে হলে নিজেকে ধন্য মনে করবো। তা আজকে অনুষ্ঠানের সভাপতি আমাদের অনেক শ্রদ্ধেয় স্কলারশিপ কমিটির ডক্টর হুমায়ুন কবির, আজকে আমাদের মঞ্চে আরও আছেন শ্রদ্ধেয় মশিউর রহমান আঙ্কেল, উনি হলো আমাদের স্পন্দন ইউএসএ যেটা আমরা প্রতিষ্ঠা করেছি নন প্রফিট হিসেবে, তার হলো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, উনি আমাদের এখানকার তৈরি বেরিয়ে যাচ্ছেন আর কি। Then we have our chief guest, Dr. Stephen Guest. He is just like a Bangladeshi now. I will talk a little more when I talk, okay? শ্রদ্ধা প্রফেসর আমিনা বেগম, উনি ইউজিসির মেম্বার ছিলেন প্রাক্তন, এবং ডক্টর শামসুদ্দিন চিটাগাংয়ের প্রাক্তন প্রফেসর চিটাগাং ইউনিভার্সিটি, এবং আমাদের মধ্যে আরও আছেন সগির আহমেদ, উনি হলো বিখ্যাত ব্যাংকার এবং এই সদস্য কমিটির স্কলারশিপ কমিটির সদস্য, এবং যার কথা আমি সবসময় বলি, যার আসলে সবচেয়ে প্রথমেই মঞ্চে আনলে আমি সবচেয়ে খুশি হতাম, উনি আসতে চান না মঞ্চে। আমি নিজেকে অনেক ছোট লাগে, কিন্তু স্যারকে আমি এত চিনি, আমি
জানি কথা বলে উনি আসবেন না। উনি ডক্টর মোহাম্মদ আলী, তড়িৎ প্রকৌশলের, ইলেকট্রিক্যালের। উনি হলো আসলে আমি বলবো ওনার অক্লান্ত পরিশ্রমে এই যে আজকের টিমটাকে আমরা ধরে রাখতে পেরেছি হুমায়ুন কবির আঙ্কেলের সাথে। তারপর যারা আছেন স্কলারশিপ রেসিপিয়েন্ট এবং আমার মনে হয় কিছু আমাদের শ্রদ্ধেয় পিতামাতাও আছেন। তো আমি আসলে 2 ঘন্টা কথা বললেও লোক ধরে রাখতে পারি, মুখটা দিয়েছেন। তো আমাকে বলা হয়েছে আমি 2-3 মিনিট রাখতে কথা বলতে চাই, আমি বেশি বড় করবো না। তবে ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা যে মেসেজটা দিচ্ছি, আমি হলো বুয়েটের আমি ছাত্র ছিলাম, আমি শিক্ষক ছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। সো আই লেফট দিস কান্ট্রি ইন 1990। আমি জাপানে গেলাম, দেন ইউএসএ গেলাম, চাকরি করেছি, এখন 15 বছর ধরে চাকরি করি। আমি চিফ মাইক্রোচিপ তৈরি করে কিনেছি। তো আমরা আসলে 1998-এ আমাদের ফার্স্ট জব যখন শুরু হয় তখন শুরু করেছিলাম এটা কয়েকজন বন্ধু নিয়ে, আর 8টা স্টুডেন্টে শুরু করলাম। আজকে দেখেন আমি আবার আরেকটা স্মরণ করে দিতে চাই যে দিস স্কলারশিপ ইজ অ্যাবাউট ইউ recipients and about whom? About not us, about Dr. Imdad Khan, Mrs. Sitara Khan. মিসেস সিতারা খান বেঁচে আছেন, ডক্টর ইমদাদ খান আমাদের মধ্যে নেই। উনি একবারও এই অ্যাওয়ার্ড স্কলারশিপ দেওয়ার জন্য আসতে পারেনি। তবে উনি জীবন সায়ান্নে 2006 সালে যখন মৃত্যুর সাথে লড়ছেন তখন সবসময় উনি স্কলারশিপের জন্য, আমি যখন সুবিধে আগে দিতাম উনি দেখতো আর কি, এবং বলতো যে আসলে তুমি চালিয়ে যাও। তো ওনার ইচ্ছেই এই স্কলারশিপ প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা স্পন্দনে অনেক স্কলারশিপ নিজেরা উদ্যোগ হয়ে ডোনার নিয়ে আসি। এই স্কলারশিপটা পুরোপুরি ডক্টর খানের মাথা থেকে এসেছে, আমাদের কারো কোনো ক্রেডিট নাই। উনি আমাকে বলেছেন আমি বাংলাদেশে মেধাবী ছাত্রদের জন্য ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ যারা আছে একটা স্কলারশিপ করতে চাই এবং আমাদের ওনাকে হেল্প করতে হবে, সেটা বলেছিলেন 2004 সালে। তো আজকে এটা স্কলারশিপটা হয়েছে। আমার মনে হয় কিছু স্টুডেন্ট হলেও তো উপকৃত হচ্ছে। আমাদের অনেক নিড, আমরা গাঁও ভরা মনে করে লাভ নেই, আমাদের দেশ তো আসলে ধনী দেশ না। তো এই নিডের মাঝখানে আমরাও আমাদের মধ্যে ছেলে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, এবং আমরা জানি এই সমুদ্রের সমান যে নিড তার মধ্যে কিছু যদি পড়ে সেটা যদি উপকার হয়। যারা টানা পড়নে আছেন তারা বলছে যে মাসের শেষে বা বছরের শেষে বা 3 মাস পরে যদি আমি 1000, 10 বা 12 টাকা পাই, দ্যাট ইজ এ হেল্প not for the student, for the parents. তারপরে আমি আরেকটা বলবো, এই সুবিধাটা সবাই পেয়েছে। আমি কাইন্ডলি বলবো নিজেদের কথা তো পড়বেন। এখানে আছেন মিসেস সেলিনা খান, আঙ্কেলের মেয়ে, মিসেস শিরিন খান, 2 মেয়ে ওনার, শিরিন খান আর সেলিনা খান। এটা হলো ছোট মেয়ে, খুবই প্রিয় মেয়ে ওনার। তো আমি যখন ফার্স্ট 2 বছর থেকে ওনাকে বলছি আমি যে সেলিনা, কুড ইউ গিভ এ রাইটার ফর আওয়ার কিডনি সুভিনির। ওনারা একটা বড় কিডনি প্রজেক্ট করেছে, কিডনি ডায়ালিসিস প্রজেক্ট, যেটাও আমি বাংলাদেশে রান করি। উই হ্যাভ অলরেডি 6 ডায়ালিসিস সেন্টার অ্যাক্রস বাংলাদেশ, ঢাকা, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর এবং মৌলভীবাজার। আমরা আরও করবো। তো আমি যখন বললাম তুমি প্লিজ গিভ মি সাম রাইটার সো দ্যাট আই ক্যান পাবলিশ, বাট কাম অন, আই ডোন্ট ওয়ান্ট টু। মাই ফাদার ওয়াজ ভেরি ভেরি পোলাইট, হাম্বল অ্যান্ড ডাউন টু আর্থ। নিজের কথা আপনার ডক্টর খান যখন বেঁচেছিলেন আমি কখনো জানতাম না। আমি 1997 থেকে সিলিকন ভ্যালিতে থাকি। 2003-এ আমি যখন উনি আমাকে ফার্স্ট ফোন কল করলেন, তার আগে জানতাম মিস্টার খান একজন ধনী আছেন, কিন্তু কখনো জানতাম না উনি যে কত ধনী। যখন উনি ডাকলেন আমাকে বললেন যে একটা স্কলারশিপ তৈরি করতে চান, এবং এই যখন নামটা দিলেন উনি বললেন যে দিয়ে দেওয়া একটা স্কলারশিপের নাম। আমি তখন তাকে প্রপোজ করলাম, উনি দিলেন যে খান ফ্যামিলি ফাউন্ডেশন। আসলে আমেরিকায় যে ফাউন্ডেশন ওটার নাম হলো খান ফ্যামিলি ফাউন্ডেশন। আমরা আঙ্কেল আপনার নাম আমি দিতে চাই, ডক্টর ইমদাদ সিতারা খান। তো বললো যে বাবা আমার নাম দিও না। আমরা দেখেন ইটস নট ফর ইউ। আমাদের দেশে রোল মডেলের চরম অভাব। যারা আমরা ছোট বাচ্চা, আমার ইয়াং জেনারেশন, কাকে দেখে বড় হচ্ছি। আমাদের ওখানে যারা সমস্ত পাড়ি চলে গিয়েছে, আমাদের অনেক রোল মডেল ওখানে আমেরিকায়, স্টিভ জবস, ওকে, সবার মাথার উপরে, অ্যাপেলের প্রতিষ্ঠাতা। আমাদের আছে বিল গেটস, আমাদের মানে ওদের, এখন আমরা হয়ে গেছি আর কি। এখানে কারা আছি? চ্যানেল আই, এনটিভি, সমস্ত যারা সমুদ্রের নদীর ধারা দিচ্ছে, এগুলো রোল মডেল হতে হলেও
এরাই তো সব কিছু না। একটা দেশ শুধু গান বাজনা আর ইয়া করে তো বড় হতে পারে না। যারা সায়েন্স টেকনোলজি করে তারা কি জ্ঞানীগুলি না? তাদেরকে কারা প্রমোট করবে? আমাদের বাচ্চা যারা বড় হচ্ছে আজকে কাদেরকে দেখে বড় হবে? আমি কি আশুতোষের মধ্যে বড় হব? আমি কি ডক্টর কুদরতি খোদার মধ্যে বড় হব? ডক্টর স্টিফেন গেস্ট আমাদের সবাই আজকে we are very fortunate to have him here with us. উনি হলো ডক্টর আমেরিকার one of the best known nephrologists, কিডনি ডাক্তার। উনি প্রফেশনে বিরাট ডাক্তার একজন। এখন উনি he is working as a North American director for Baxter. উনি বলেছে কামাল don't give this thing because legally প্রবলেম আছে আর কি, কারণ ওর কোম্পানি হলো কর্পোরেশন, so he cannot represent his company. তাহলে তার ওই লয়ারকে পারমিশন নিয়ে আসতে হবে। আমি বলেছি ডক্টর গেস we are not going to give it to you, you should be fine, we keep it within ourselves, so he is happy. তো আমি বলছি উনি, আপনারা জানেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি one of the best university in the world, এই সিলিকন ভ্যালি থেকে 20 মাইল নর্থে। ওই ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মেডিসিনে পরপর 3 বছর বেস্ট টিচার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। He came with me, he had a conference in Mexico. বাংলাদেশের এমবাসিতে উনি ওনার ভিসা ইয়া পাঠিয়েছে, বাংলাদেশের এমবাসি 2 সপ্তাহ পরে ওনার ভিসাটা দিতে পারেনি। And he used to fly to Mexico, he was to fly to Mexico to give a talk. And he couldn't get the passport. আমি এমবাসিতে কল করে বললাম না আমার পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিলে 2 দিনে চলে আসার কথা, 7 দিনে ওনার ভিসা আসেনি। Okay, then I told him, Peter Kamal, it's too much for me, I am so busy with doing so much and for my company. The Mexican talk chilo, I was a Dr. Guest, people in Bangladesh will get motivated. আমাদের যে কিডনি সেন্টারগুলো আছে না, অনেক লোক আজকে আমাদের 300-র মতো পেশেন্ট, মানে 150-র মতো পেশেন্ট ডায়ালিসিস নেয়, যেটা আমরা 2005-06 শুরু করেছিলাম। আমরা বললাম যে স্টুডেন্টগুলো will be get motivated. I can show them, I brought one role model for them, okay, so that they know how big they have to be. মানুষ তো স্বপ্নের মতো সমান হতে চায়, তাই না? তো I would like to thank the guests from all of us, from the students, from the organizers, from Spondonby for your kindness to be here to grace this occasion. আমি কথা শেষ করব। 2005 সালে স্টিভ জবস, তোমরা গুগলে দেখবে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ওরা যখন ফার্স্ট পেটেন্ট ক্যান্সার ধরা পড়লো, ডাক্তার বললো ইটস এ ভেরি ডিফিকাল্ট ক্যান্সার, স্টিভ ইটস এ ভেরি ডিফিকাল্ট ক্যান্সার, ইউ হ্যাভ অনলি ফিউ ডেজ। তো বেচারা বললো হাউ মেনি ডেজ আই হ্যাভ ডাক্তার, কুড ইউ টেল মি? বললো তখন আসলে দে থট ইটস এ ভেরি কমপ্লিকেটেড ক্যান্সার, এন্ড প্যানক্রিয়াস ক্যান্সার মানুষ বাঁচে না আসলে, you can count your days. তখন বললো maybe few months. তখন বললো I have so many things to do, okay, I have to basically, যেটা হয় আমেরিকাতে কি করতে হয়, বাচ্চা কাচ্চা না লিখে যায়, সব স্টেট নিয়ে চলে যায়, সব ফ্রেন্ড কোম্পানি নিয়ে চলে যায়, তো ওগুলো করতে হয়। অনেকে যারা বিল গেটস ফাউন্ডেশন, বিশাল ফাউন্ডেশন করেছে, অনেকে ইনকাম করে চ্যারিটি করতে চায়, হি couldn't do much, okay, he took Apple ম্যাকিন্টশের যুগে একটু পড়ে যাচ্ছিল, আইপড দিয়ে বড় হলো, আইপড থেকে তারপরে কি হলো আইফোন, তারপর আইপ্যাড, আজকে কোথায় চলে গেছে। অ্যাপলের একটা কোয়ার্টারে ইনকাম হলো $27 বিলিয়ন, 4 মাসে ইনকাম হলো $27 বিলিয়ন। এক সময় দেখা গেল আমেরিকান গভর্নমেন্টের ইনকাম বেশি, পুরো হোল গভর্নমেন্ট। তো উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা কোর্স করেছিলেন সমাপনী, ওই ওনার ক্যান্সার ধরার পরেও ডক্টর পরে আবার ইয়া করে এন্ডোস্কোপি করে বললো যে না there is some treatment you can treat, even this rare but I think there is a treatment. তখন ওনাকে বললো অপারেট করতে হবে। সেই অপারেশন, he didn't go for operation, he went around the world to see if there is another solution. Ultimately হয়নি। তো ট্রিটমেন্ট করার পরে উনি স্ট্যানফোর্ডে, he was invited to give the lecture convocation-এ। সে তোমার ইউটিউবে সবগুলো দেখে নিও, আমি একটা কোট করতে চাই। উনি বলেছিলেন আমার this was very 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 emotional and empathetic talk. উনি বললেন মৃত্যু নিয়ে আর কি, even a guy, a people who doesn't believe in God, who does believe in God, who thinks he will go to heaven, he also doesn't want to die. যে জানে যে আমি সত্যি মরে গেলে আমার কর্মের ভালোর জন্য আমি বেঁচে যাবো, সে কিন্তু মরতে চায় না।
but we are helpless, we have to go. Today or tomorrow, you don't know. ভালো কাজ করে যেতে হবে, সময় কিন্তু বসে নেই। সময় আমাদের নিজস্ব ক্যাপাসিটি ভালো কাজ করতে হবে। ওকে, আজকে আমরা যেটা দিয়ে গেলাম ডক্টর খানের বার্তা, মিসেস খানের শুভেচ্ছা। উনি আসার আগে বারবার বলেছেন মিসেস খান, উনি আসলে আসার কথা ছিল আমাদের এখানে, উনি আসতে পারেন শারীরিক কারণে। উনি বলছেন কামান, ইউ গো টু মাই স্কলারশিপ, you go to my all the kidney center I support and tell them I really love them, they are making a huge difference for me, and I will take every try to come here in other opportunity if God willing. তো আপনারা যদি পারেন, যদি আল্লাহ কখনো বড় করে, প্লিজ দেশকে কিছু ফিরিয়ে দিয়ে ভুলে যান না, শিকড়কে মনে রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আবু মোস্তফা কামাল। অনুষ্ঠানের চিফ গেস্ট এখন তার বক্তব্য পেশ করবে। সুধীবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ, ডক্টর স্টিভেন এস গেস্ট, পরিচালক, বাক্সটার কর্পোরেশন, USA, ডক্টর গেস্ট। The Imdad Satara Khan Scholarship Committee, Honorable Chairman and Honorable Committee members, it's very good to see you again. I was here in 2009. I'll make my comments brief. I do want to welcome all of the scholarship winners. Congratulations. Dr. Khan, I knew Dr. Khan, and I met him in California, and your brochure will describe Dr. Khan's career as a NASA scientist, IBM scientist, entrepreneur. He made very wise investments. He made a significant amount of money, and he wanted to always be able to return the money back to Bangladesh. He started the kidney dialysis centers. There are now 6 centers treating disadvantaged kidney patients who need dialysis. That is a horrible disease. When the kidneys fail, and now you require a machine to live, it's a horrible disease. After Dr. Khan started the kidney centers, he became very sick himself. He had surgery on his abdomen, and the surgery was very difficult, and he survived, but his kidneys did not survive. So ironically, Mr. Khan became a dialysis patient. And I was his doctor at that time, and it's a very difficult time for him and the family. And ultimately, Dr. Khan died as a kidney failure patient. And so I think these kidney dialysis centers that he has started are very special and a very memorable tribute to the disease that he suffered himself. So we want to always work very hard to keep these centers open. They require lots of support financially. We need fundraising activities to keep them running, but the goal is to have these kidney centers grow and be successful, and it's in the memory of Dr. Khan. Dr. Khan and Satara Khan, the Khan family, have supported the scholarships. I think scholarships are very significant. In 1979, I received a scholarship. It was at college level. It was a short scholarship. It was 1 year only. And the scholarship was to travel to another country to learn something new. And my scholarship proposal was to go to Russia and to Great Britain, because I was going to be a doctor and I wanted to learn about healthcare in Russia and Great Britain.
However, in 1979, that was a very difficult time for Bangladesh. There was cholera, terrible epidemics of cholera. Bangladeshis were dying hundreds, thousands a day. And it was on the television in the United States. It was on the television every night on the news. So I decided at that time with my scholarship, 1 year, that I did not want to go to Russia or Great Britain. I prefer to come to Dhaka and work at the ICDDRB because cholera is easy to treat. You just have oral rehydration. You can make the oral rehydration. And I was young, I felt like I could do that. I could carry the rehydration to the up part of the country. So that year, I worked in cholera around the country, and that was the most meaningful year of my life. That was the best year of my life. I don't have to tell you that Bangladesh has changed. I don't have to tell you that. In 1979, I stayed at the Gulshan guest house. Gulshan there was rickshaw only. I didn't see any cars in Gulshan. The buildings were small. I would walk to Mohakali. There was a peaceful road. It was rural. Now look at Gulshan with the buildings and the cars and the restaurants and the traffic. Bangladesh is changing. The economy is slowly changing and slowly rising. Last week, I took my children. I have 3 children. Last week I took them to the store. They want to go to the store to buy some new clothes. We went to their favorite store in Chicago. And I showed them, and this is serious. Every shirt, every pair of pants, and every dress had a label that says made in Bangladesh. The auto parts, machinery, increased exports. Bangladesh is slowly changing. And so I think what the Khan family wants out of these scholarships for you, they don't ask anything in return. They just want you to have an opportunity to take advantage of the economy that's slowly rising in Bangladesh, to have education so that you can recognize an opportunity and be able to grab that opportunity as your own opportunity. That's the only thing the Khan family wants in return, is the education to see an opportunity in this slowly changing economy, and it will be your opportunity. That's what you can do to pay back this Khan and the Khan family, is to succeed. And you can do it. 2 days ago we were in Dinajpur, and it's a small little rural school. You might say it's poor children. But the administrator, the district administrator, did not want to say that. He does not want to say they're poor children. So he said, you're not poor. You're here at school. You have a school. You have food. You have family. You're not poor. And as we thought about it, we said, the person that is poor is the person who has a book but doesn't want to learn from the book. That's a poor person. Or the student that's at school and doesn't want to learn from the teacher. That's what a poor student is. They have an opportunity but can't take advantage of it.
So again, I appreciate the invitation. I congratulate all of the scholarship winners. I hope you will work very hard, and I look forward to hearing about the successes. And I send greetings from the Khan family and their best wishes to you in your career. Thank you. Thank you, Dr. Distinguished guest. এখন এইচএসসি লেভেলের উপস্থিতিদের মধ্যে 6 মাসের বৃত্তির চেক প্রদান করা হবে। উপস্থিত অন্যান্য বৃত্তিপ্রাপ্তদের অনুষ্ঠানের পরে বৃত্তির চেক হস্তান্তর করা হবে। যারা উপস্থিত হতে পারেননি বরাবরের মতো তাদের চেক কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। Selected candidate HSC 2010 ID number H01001 Sheikh Parvez Beat Seshto Nur Muhammad Rifle College Dhaka H01002 Mithun Das Chalna College Depok Khulna H01003 Wana Marjia Moushi Chuadanga Government College Chuadanga H01004 MD Rafiul Vishwas Chuadanga Government College Chuadanga H01005 Fahmida Akhtar Coxbazar Government College Coxbazar ঘোষণা করার পর এখানে যারা উপস্থিতি আছে তার এদিকে চলে আসবেন, স্টেজে চলে আসবেন। So that they can take one by one. আপু এদিকে তাকাবেন একটু। কক্সবাজার গভর্নমেন্ট কলেজ কক্সবাজার এমডি জাকির হোসেন ঢাকা কলেজ H01007 MD মাসুম পারভেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা ওমেন কলেজ H01009 রাজিয়া সুলতানা গভর্নমেন্ট শারদা সানভারি ভাইয়া তাকাবেন এদিকে। চেকটা ধরেন। আপু দেখবেন এদিকে, চেকটা ধরেন। হ্যাঁ ভাইয়া এদিকে তাকাবেন একটু, চেকটা ধরেন। এদিকে দেখেন একটু, এদিকে দেখেন একটু। ওকে। 01011 FM আশিকুল ইসলাম যশোর ক্যান্ট কলেজ যশোর H01012 MD নূর আমিন করিমউদ্দিন পাবলিক কলেজ। ভাইয়া এদিকে তাকাবেন একটু। H01 কালীগঞ্জ লালমনিরহাট H01014 MD রওশন আলী কুষ্টিয়া। ভাইয়া এদিকে একটু থাকেন থাকেন। মুসাম্মাদ ফয়জুন নেসা নারাইল গভর্নমেন্ট ওমেন কলেজ First year science government college Kushtia. ধরেন চেকটা ধরেন। 01016 নুসরাত জাহান শোভা এমডি কামাল হোসেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী
01018 MD মাহবুবুর রহমান, MD মাহবুবুর রহমান, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। H01019 MD আলিমউদ্দিন সর্দার, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। H01020 MD মামুনুর রশিদ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। স্লো চেকটা ধরেন ভাইয়া চেকটা ধরেন মুকুল চন্দ্র রায়, পঞ্চবাড়ি ডিগ্রি কলেজ দিনাজপুর। H01022 MD আনোয়ার হোসেন, রংপুর গভর্নমেন্ট কলেজ। H01023 মোসাম্মদ সুমি আক্তার সাথী, রংপুর গভর্নমেন্ট কলেজ। H01024 MD মঞ্জুরুল ইসলাম, শহীদ সাইদ নজরুল ইসলাম কলেজ। ভাইয়া এদিকে দেখেন একটু, চেকটা ধরেন H01025 হুমায়ুন কবির, শহীদ সাইদ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ। কালারোয়া সাতক্ষীরা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ কালারোয়া সাতক্ষীরা। H01028 মোহাম্মদ শাইখ হোসেন শিউলি, শাইখ হোসেন সুলাই, ট্রাস্ট কলেজ ঢাকা। H01029 মোসাম্মদ জেলিল মুনিরা, উত্তর বাংলা ডিগ্রি কলেজ কালীগঞ্জ লালমনিরহাট। H01030 মোসাম্মদ মাসিদুর রহমান, ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা। আপনারা যারা এইচএসসি একটা চেক পেয়েছেন আর একটার জন্য আসছেন, তারা এই পাশে অনুগ্রহ করে একটু এই পাশে আসেন সবাই। H01103 শাখাওয়াত হোসেন, নিজামুদ্দিন আসগর আলী কলেজ সুজানগড় পাবনা। H01101 আয়েশা বেগম নার্গিস, সিলেট গভর্নমেন্ট ওমেন কলেজ সিলেট। আব্দুল বারি, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। H01104 মেজর জেনারেল মাহমুদুল হাসান, আইডিয়াল কলেজ টাঙ্গাইল। H01106 MD মিলান হক, রামপুর গভর্নমেন্ট কলেজ রামপুর সিটি কলেজ। H01107 তানভীর মাহতাব, ঢাকা সিটি কলেজ। H01108 ফারহানা ইয়াসমিন, নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ চাঁপাইনবাবগঞ্জ। H01109 মুসাম্মদ সুমি আক্তার, নড়াইল গভর্নমেন্ট ওমেন কলেজ নড়াইল। H01110 মুসাম্মদ ঋষিকা সুলতানা, রংপুর গভর্নমেন্ট কলেজ রংপুর। H01111 মুসাম্মদ তাবাসসুম মুমতাজ,
দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিনাজপুর। H0112 MD জহুরুল ইসলাম রংপুর গভর্নমেন্ট। ফজিলাতুন্নেসা ওমেন ডিগ্রি কলেজ বড়াইগ্রাম নাটোর। 114 MD সাদ্দাম হোসেন হোলি ফ্লাওয়ার মডেল কলেজ ধানমন্ডি ঢাকা। H01115 মোহাম্মদ মুসাফির হোসেন নটরডেম কলেজ ঢাকা। H0116 মেহেদি হাসান মাসুদ মুক্তাগাছা কলেজ। H0119 MD শাহ পরান ঢাকা কলেজ। H0 কবির রংপুর গভর্নমেন্ট কলেজ রংপুর। আমি একটু সামনে লোক যারা চেক নিলে আর কি ওদের যে ডকুমেন্ট আপনারা পূরণ করছেন তা সেটা কিন্তু আমরা নেই নাই, একটু আমাকে দিয়ে যাবেন এই ডকুমেন্টগুলো। আর একটা হলো যে যে দুইটা ব্যাচে চেক দিচ্ছি আমরা সবগুলো চেকই মানে অ্যাকাউন্ট পে করে দেই, তবে এই যে যারা মানে সেকেন্ড যারা নিল আর কি, যারা দ্বিতীয় নাম্বার চেক তাদেরটা মানে একটু চেক করে দেখেন যে সম্ভবত ওপেন আছে আর কি। তো ওপেন অ্যাকাউন্টে জমা দিতে হলে এসি পে করে দিতে হবে, না হলে অ্যাকাউন্ট থেকে তুলতে হবে আমাদের ব্যাংক থেকে, এটাই। আর মানে প্রোগ্রাম শেষে আমরা বাকিদের চেক দিব, সেটা তো ঘোষণা হবে। জি, থ্যাংক ইউ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মানীয় অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন কবির। আমি অধ্যাপক হুমায়ুন কবিরকে ধন্যবাদ প্রদান সহ তার বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। অ্যাওয়ার্ড সেরিমনি উপস্থিত সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার স্টিভেন গেস এবং বিশেষ অতিথি আবু হেনা মুস্তফা কামাল, অ্যাওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দ। আজকে যদিও অনেকটা তাড়াহুড়ো করে আমাদের কাজ করতে হয়েছিল বলেই যথাসময়ে অনেকেই এসে পৌঁছতে পারেনি, তবে সবার জন্য চেক রেডি করা হয়েছে, যথাসময়ে পৌঁছে যাবে মেইলের মাধ্যমে। আমরা অনুষ্ঠানের শুরুতেই অনেকেই উল্লেখ করেছেন এবং আবার উল্লেখ করছি যে এই অতি প্রেস্টিজিয়াস এবং ডিস্টিংগুইশড যে স্কলারশিপ প্রোগ্রাম, এটা যারা সহধর্মিনী শিকারা খান, ডক্টর ইমদাদ খান আজ আমাদের মাঝে নেই, তাকে আমরা হারিয়েছি, আল্লাহ পাকের ইচ্ছা তিনি চলে গেছেন। তবে আমার মনে পড়ে 1906 সালে ক্যালিফোর্নিয়ার একটা হাসপাতালে আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি আমার হাসপাতালে ছিলেন এবং আমার হাত ধরে উনি বলেছিলেন যে আপনারা যে স্কলারশিপ এই প্রোগ্রামটাকে এমন সুন্দরভাবে চালু করেছেন, এতে আমি গভীরভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং আমিও তাকে কথা দিয়েছিলাম ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব এই প্রোগ্রাম যেন সঠিকভাবে চলে বাংলাদেশে। এই প্রসঙ্গে আমি শুধু এটুকু বলতে চাই, ডাক্তার ইমদাদ খান এবং তার সহধর্মিণী এবং তার পরিবারবর্গ যে স্বার্থহীন অবস্থায় যে কাজটা করেছেন এটা অতুলনীয়। বাংলাদেশের মানুষকে তারা কত ভালোবাসেন, এবং এই কথা বলতে গিয়ে আমার স্পষ্টভাবে একটা কথা মনে পড়ছে, মনে রেখো যে এদেশে অনেক লোক কিন্তু মানুষের বড় অভাব। আমাদের দেশে সত্যিকারের মানুষ নেই। আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি মানুষের মধ্যে নানাবিধ দুর্নীতি এসে আমাদের পণ্য করে দিচ্ছে আমাদের সমাজকে, আমাদের দেশকে। আমরা আশা করি তোমরা সেই থেকে মুক্ত থাকবে এবং তোমরা প্রতি ক্ষেত্রেই স্মরণ রাখবে যে স্যাক্রিফাইস তারা করছে তোমাদের জন্য, তোমাদের মানুষ করার জন্য, তোমাদের শিক্ষাদানের জন্য, হ্যাঁ, একটা উন্নততর লাইফের জীবনের জন্য, সেটা যেন তোমাদের সবসময় স্মরণ থাকে এবং আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং তাদের জন্য গোটা ফ্যামিলির জন্য দোয়া করবে তোমরা। আজ দুটো গ্রুপ অলরেডি বেরিয়ে গেছে এই স্কলারশিপের মাধ্যমে লেখাপড়া করে,
তোমরাও ইনশাল্লাহ সবাই যথাসময়ে বেরিয়ে যাবে আশা করবো। এবং আমার আগে কয়েকজন বক্তা একথা উল্লেখ করেছে, তোমরা আমরা কয়েকটা আগে যেগুলো ছিল না সেগুলো আমরা ইমপ্রুভ করেছি। আমি শুধু উল্লেখ করতে চাচ্ছি যে তার মধ্যে আগে ছিল এইচএসসি সায়েন্স, বিএসসি অনার্স, বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এমবিবিএস, কিন্তু এখন এই ফিল্ডগুলো ছাড়াও আমরা বিএসসি এগ্রিকালচার অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ডেন্টাল সার্জন বা বিডিএসকে আমরা অন্তর্ভুক্ত করেছি। ভবিষ্যতে হয়তো আরও কিছু প্রোগ্রাম আমাদের জন্য করা সম্ভব হবে। বর্তমানে তোমরা একে পাবে অবশ্যই ছবিতে দেখবে যে প্রায় 54টা কলেজ, 14টা মেডিকেল কলেজ, 21টা ইউনিভার্সিটি, জেনারেল ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি ইত্যাদি, ডেন্টাল কলেজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাচ্ছে। কাজে এটাকে আরও প্রসারিত হবে বলে আমরা আশা করব ভবিষ্যতে। কাজে তোমরা মানুষ হও, ভালো থাকো এবং ভালোভাবে লেখাপড়া করে নিজেদের গড়ে তোলো। উচ্চশিক্ষার জন্য বেশ কয়েকজন বাইরে গেছেন, তোমরা শুনেছ, তোমাদের অনেকেই বাইরে যাবে এই আশাও আমরা করবো। এবং দেশে ফেরো বা না ফেরো সেটা বড় কথা নয়, শুধু দেশের কথা তোমরা ভাববে, দেশ কথা মনে রাখবে, দেশের জন্য দেশের কল্যাণের কথা সবসময় খেয়াল রাখবে। যারা দেখো আজ স্পন্দন বাংলাদেশ যারা করছে আমেরিকাতে, তারা কত নিঃস্বার্থভাবে দেশের কথা ভেবে কাজ করে যাচ্ছে। শুধু স্কলারশিপ নয়, সাম্প্রতিককালে কী হয়েছে, অনেকগুলো ডায়ালিসিস সেন্টার খোলা হয়েছে। তারপর সম্প্রতি আরও এদের চেষ্টা রয়েছে যে তারা কিছু কম্পিউটার প্রোগ্রামিং সেন্টার ওনারা শুরু করবেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই। যেসব প্রোগ্রাম তাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে এবং তাতে আমরা যথাসম্ভব সহায়তা করবো বলে আমরা আশা করি আর কি। আজ যারা কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত গার্জিয়ান এসেছেন তাদেরকে অনুরোধ করি যে তারা যেন সন্তানদের দিকে ভালোভাবে দৃষ্টি রাখেন এবং আল্লাহ পাকের কাছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে। আর ইমদাদ সিতারা খান এবং এন্টায়ার ফ্যামিলির জন্য তারা যেন দোয়া করেন। আমি সবশেষে আবার আপনাদের সবাইকে সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির। ধন্যবাদ সবাইকে। অডিটোরিয়ামের বাহিরে বৃত্তিপ্রাপ্তদের চেক হস্তান্তরের ব্যবস্থা রয়েছে। আপনারা ক্যাটাগরি অনুসারে সারিবদ্ধভাবে চেক গ্রহণ করবেন এবং চেক গ্রহণের সময় অবশ্যই নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আচ্ছা, একটু ঘোষণা আমি একটু বলি, তোমরা মানে যে ক্যাটাগরিতে ধরো আমার একটা লাইন হবে, বিএসসি ইঞ্জিনিয়ারিং একটা লাইন হবে, বিএসসি অনার্স একটা লাইন হবে, তো সেইভাবে একটু কনসিডার করে লাইন করো। আর এইচএসসি তো কমপ্লিট, ইঞ্জিনিয়ারিং একটা লাইন, এমবিবিএস একটা লাইন এবং বিএসসি অনার্স 3টা লাইন করো। আর টেক্সটাইল বিডিএসটা তোমরা এমবিবিএস এর সাথে যাও, আর টেক্সটাইলটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যাও। আর এগ্রিকালচার যারা আছো তারা বিএসসি অনার্সের মধ্যে, এই 3টা লাইন করো। আমরা খুব তাড়াতাড়ি চেক ডিস্ট্রিবিউট করবো। ওকে ভাই, লাগবে না। হ্যাঁ, সেজন্যই আমি সবাইকে বলে দিয়ে
বি দিয়ে যাদের আইডি সবাই একদম অনন্তদার কাছে চলে আসে। M07 বললাম বি গুলো এখানে বি গুলো বাড়াই দাও বি গুলো 1200 টাকা দেয় বি আসবে কত এই জিরো এইট জিরো ডাবল ওয়ান দূর আচ্ছা বি যদি একদম থাকো এটা কি করবো না না তুমি এখানে হাত দিও না, তাহলে দেখবে তুমি এটা ব্যাংকে জমা দিতে যাও, আমার মনে হয় না সমস্যা হবে, যদি সমস্যা হয় তাহলে আমার মেডিকেল বিনা বিনা মেডিকেল মেডিকেল আছে মেডিকেল 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 আর কেউ বাদ কম পাই না মেডিকেল আছে কি আচ্ছা এই মেডিকেল সাইজটা কি বাবু আছে কয়টা 822 মেডিকেল আছে কি মেডিকেল এই সামনে দাঁড়াও ওটা আমার ইস্যু উঠবে ম্যাগাজিনে উঠবে এগুলো দরকার নেই ম্যাগাজিনে উঠবে ও একবার উঠছে তো ভালো করে উঠবে ভালো করে দেবো হ্যাঁ তাহলে কত না ম্যাগাজিনে উঠে এটা তাই না তাহলে শুরু করে ওটা এই 11 মেডিকেল আছে আর কেউ মেডিকেল এই বি গ্রুপ কার বি গ্রুপ আচ্ছা E08 যারা আছে তারা আসো E08 এটা আমি নেব আচ্ছা আর কি কেউ বি আসো বি যদি না থাকো বি যদি থাকো তাহলে অনেক তার কাছে যাও E08 এর আইডি তারা এখানে চলে আসো হ্যাঁ E08 ওই যে বিটা না আচ্ছা মাহবুব এমগুলোর যারা যেগুলো আছে আচ্ছা এম তো 30 জনের মধ্যে অনেকে ডাক্তার এখন সেবাটা পাবো তো নাকি অসুস্থ হলে ফোন করবো ওকে ভালো থাকো